স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে আপনাদের সাথে আছে আমি আকাশ হাসান। মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরিমণি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার সকাল 9:30টার দিকে তিনি মুক্তি পান। কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় পরিমণিকে। পরিমণি সাদা পোশাকে ছিলেন এবং তাকে বহনকারী গাড়ি থেকে একটু বের হয়ে উপস্থিত ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং ভক্তদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। এর আগে সকাল 9:30টার দিকে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পরিমণির আইনজীবী নীলঞ্জনা রেফাত সুরভি ও পরিমণির খালু জসিমউদ্দিন কাশিমপুর কারাগারে প্রবেশ করেন। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক এম ইমরুল কায়েস শুনানি শেষে 50,000 টাকা মুচলেকায় পরিমণির জামিন আদেশ দেন। 3 কারণ বিবেচনায় পরিমণিকে জামিন দেওয়া হয়েছে, যেহেতু পরিমণি একজন চিত্রনায়িকা এবং একজন নারী। তাছাড়া সরকারি অনুদানপ্রাপ্ত প্রীতিলতা নামক একটি চলচ্চিত্রে তার অভিনয়ের শিডিউল চলছে। এসব বিষয় বিবেচনায় তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিনের আদেশ দেন আদালত। উনি যেহেতু দীর্ঘদিন যাবৎ কারাগারে আছেন, ওনার একটা নিজস্ব লাইফস্টাইল আছে, সেখান থেকে কারাগারে অন্য ধরনের একটা লাইফস্টাইলে থাকার কারণে আগেই উনি শিখছিলেন। দীর্ঘদিন এই অবস্থায় থাকায় উনি কিছুটা শারীরিক মানসিকভাবে তো বিপর্যস্ত আছেন। এই মুহূর্তে উনি গণমাধ্যমে কথা বলবেন না, অবশ্যই উনি গণমাধ্যমে পরবর্তীতে আপনাদেরকে ডেকেই কথা বলবেন। শেষমেশ আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন 6 প্রকৌশলী। মঙ্গলবার রাত 11:26 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দুর্বিষহ মৃত্যু ভয় থেকে দেশে ফিরতে পেরে খুশি সবাই, আর এর জন্য ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে। লাবণ রহমানের রিপোর্টে বিস্তারিত। গত 15ই আগস্ট তালেবানদের দখলে যায় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। তারপর থেকেই যতই সময় গড়িয়েছে, দুশ্চিন্তা বেড়েছে দেশটিতে থাকা ভিনদেশি নাগরিকদের নিয়ে। উদ্বেগ ছিল বাংলাদেশিদের নিয়েও। তবে সব উদ্বেগ উৎকণ্ঠা পেছনে ফেলে দেশে ফিরেছেন 6 বাংলাদেশি প্রকৌশলী, যারা সবাই আফগান মুঠোফোন কোম্পানি আফগান ওয়্যারলেসে কাজ করতেন। মঙ্গলবার রাত 11:26 এমিরেটস এয়ারলাইন্সের ইকে 584 নম্বর বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। তবে 11:30টার দিকে বিমান অবতরণ করলেও ইমিগ্রেশন সহ সব প্রক্রিয়া শেষ করতে আফগান ফেরতদের রাত কাটে বিমানবন্দরেই। বিমানবন্দর থেকে তারা বের হন ভোর 6:30টার দিকে। তারপরও অনাকাঙ্ক্ষিত সব স্মৃতি ফেলে এখন স্বস্তি তাদের চোখে মুখে। লাস্ট 10-15 দিন খুব মারাত্মক একটু উদ্বিগ্নের মধ্যে ছিলাম, যেহেতু আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা ছিল শুভাকাঙ্ক্ষীরা সবাই খুবই চিন্তার মধ্যে ছিল, এবং আমরা তো যেহেতু অন দ্য গ্রাউন্ডে ছিলাম, সিচুয়েশন খুবই অন্যরকম ছিল। আপনারা সবাই জানেন যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশে নানা রকম পরিস্থিতি তৈরি হয়। সরকার যেহেতু পরিবর্তন হইতেছে, এখন ওখানে তো কোনো সরকার নাই, অ্যাকচুয়ালি ফর্ম করে নাই, তো আমরা তো বুঝতেছি না যে ভবিষ্যৎ কেমন হবে, নিরাপত্তা কার কাছে চাইবে, এই হচ্ছে অবস্থাটা। তো আমরা যথেষ্ট অত্যন্ত উদ্বিগ্নতার সাথে আমরা দিন কাটছে, খুব প্যানিক ছিলাম আমরা। ফাইনালি আমরা যে আসতে পেরেছি, এটা আমাদের জন্য খুবই শুভকর ব্যাপার আর কি। আফগানিস্তান থেকে 6 বাংলাদেশি প্রকৌশলীর দেশে ফেরার কথা ছিল গেল 16 আগস্ট, কিন্তু তালেবানদের ক্ষমতা নেয়ার পর বাতিল হয় সব ফ্লাইট। কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের সময়ও তারা অপেক্ষমান ছিলেন বিমানবন্দরে। শেষ পর্যন্ত জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আটকে পড়া বাংলাদেশি ও 160 আফগান শিক্ষার্থীকে সরিয়ে নেওয়া হয় কাতারে। পরে দোহা থেকে দুবাই হয়ে মঙ্গলবার রাতে দেশে ফেরেন 6 বাংলাদেশি। দীর্ঘ দুশ্চিন্তার পর তাদের কাছে পেয়ে খুশি স্বজনরা। আমাদের ফ্লাইট ছিল 16 তারিখে আসার জন্য, তো ওরা 15 তারিখে টেক ওভার করছে, ফলে 16 তারিখে সব ফ্লাইটগুলো ক্যান্সেল হয়ে গেছে। এরপরে গত 12 থেকে 14 দিন আমরা ওখানে আটকে ছিলাম। আমেরিকার সিটিজেন যারা ছিলেন ওদের সাথে সেম প্লেনে আমাদের বাংলাদেশিদেরকে ইনক্লুড করে ওরা একই সাথে ইভাকুয়েট করে, এবং প্রথমে প্লেনটা জার্মানি যাওয়ার কথা ছিল, পরবর্তীতে ওরা কাতারে যে ইউএস এর যে বেজ আছে ওখানে আমাদের রেখেছে। সরকারের কাছ থেকে আমরা অত্যন্ত ভালো এবং আন্তরিক সহযোগিতা পেয়েছি। এরকম সময় কখনো পার করিনি, সত্যি কথা বলতে, যেটা এখন খুব ভালো লাগতেছে। এটা অন্যরকম অনুভূতি, আসলে এটা প্রকাশ করা যাবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে বাকি 6 বাংলাদেশি ও আফগান শিক্ষার্থীদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। লাবণ রহমান, নিউজ 24, ঢাকা। ইতিহাসের সবচেয়ে বৈরী সময় পার করছে বিএনপি। দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশনার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি নিয়ে এখন তারা সামনে এগোবে।
আর এই আন্দোলন গড়ে তুলতে পারলেই গণতান্ত্রিক সংকট কেটে যাবে বলে মনে করেন বিএনপির মহাসচিব। নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। মারুফা রহমানের প্রতিবেদনে বিস্তারিত। 1978 সালে প্রতিষ্ঠার সময় আওয়ামী লীগ সহ বিদ্যমান রাজনৈতিক দলের বেশ কিছু নেতা ও জনপ্রিয় পরিচিত মুখের সম্মেলন ঘটিয়ে যাত্রা শুরু করেই ক্ষমতার স্বাদ পেয়েছিল বিএনপি। শুধু তাই নয়, এরশাদ পতনের পর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসার ইতিহাসেও সবাইকে চমকে দিয়ে 1991 সালের অবাধ নির্বাচনে 140টি আসন নিয়ে ক্ষমতায় বসে দলটি। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই। এরপর 1996 সালে পরাজিত হলেও 114টি আসনের শক্ত বিরোধী দলের মর্যাদা ধরে রাখে। ফের 2001 সালের নির্বাচনে 193টি আসন নিয়ে ক্ষমতায় ফেরে দলটি। কিন্তু 2008 থেকেই কঠিন সময়ের দিকে যাত্রা শুরু। সেই নির্বাচনে 30 আসনের এক বিরোধী দল হলেও 2014 সালের নির্বাচন বয়কট ও 2018 সালের নির্বাচনে সেই আসন এখন মাত্র 5টিতে ঠেকেছে। 43 বছরে এমন সময় কেন এলো দলটির, বলছিলেন সংগঠনটির দ্বিতীয় প্রধান। বিএনপির বর্তমান যে অবস্থা, সেই অবস্থা আমরা মনে করি যে একটা চরম বৈরী একটা পরিবেশের মধ্যে, প্রতিকূল একটা পরিবেশের মধ্যে বিগত এক যুগ ধরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যা, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলায় বেআইনিভাবে আটক করে রাখা, প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 500-এর উপরে অধিক মানুষকে গুম করে দেওয়া এবং সহস্রাধিক মানুষকে খুন করা। তিনি মনে করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হওয়ার পর থেকে দলের অবস্থা অনেকটা নাজুক হয়ে পড়ে। তাই বর্তমানে অন্তরীণ খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, দলকে সর্বস্তরে ঢেলে সাজানো এবং আন্দোলন গড়ে তোলা এখন তাদের প্রধান লক্ষ্য। যখনই আপনার একটু সুযোগ পাই আমরা, তখনই আমরা কর্মসূচি দেওয়ার চেষ্টা করি। সেই কর্মসূচিগুলো হচ্ছে ম্যাডামের মুক্তি, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি এবং জনগণের সমস্যাগুলো নিয়ে আমরা চেষ্টা করি, যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা সেটা করার চেষ্টা করি। 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় লন্ডনে বসবাসরত তারেক রহমানকে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জিয়াউর রহমানের কবর নিয়ে সরকারি বিতর্ক দুঃখজনক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জাতির দুর্ভাগ্য যে আজকে স্বাধীনতার ঘোষক বীরত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে এই ধরনের কথা বলা হয়। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন এই জাতির অস্তিত্বের সঙ্গে তিনি অবিচ্ছেদ্যভাবে জড়িত। তার ঘোষণার মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, মুক্তি শুরু হয়েছে। সুতরাং তাকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায় না। ঢাকা সিলেট 6 লেন উন্মোচিত হবে। বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট ঢাকা মহাসড়ক 6 লেনে উন্নতিকরণ প্রকল্পে 15,130 কোটি টাকা ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি। স্বপ্নের এই মহাসড়কটি 6 লেনে উন্নীত হলে বদলে যাবে সিলেট অঞ্চলের অর্থনীতির চিত্র। নতুন গতি পাবে শিল্প, বাণিজ্য, পর্যটনে। শুধু তাই নয়, 6 লেন হয়ে গেলে এই মহাসড়ক দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্ভাবনা নতুন দিগন্ত উন্মোচিত হবার আশা দেখছে সংশ্লিষ্টরা। এদিকে 6 লেনের স্বপ্ন ডানা মেলতে শুরু করলেও এখনও আশা নিরাশার দোলাচলে সিলেট অঞ্চলের মানুষ। সিলেট থেকে সৈয়দ রাসেলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2015 সালে সিলেটের মানুষকে প্রথম 4 লেনের স্বপ্ন দেখান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সেই স্বপ্নের ডালপালা মেলে সময়ের সাথে সাথে। এরপর 2017 সালে চীনা প্রতিষ্ঠান চায়না হারবারের সঙ্গে চুক্তি করেন সরকার, কিন্তু নানা কারণে তাদের কাজ আর এগোয়নি। এদিকে চলতি বছরের 16 ফেব্রুয়ারি একনেকের সভায় ঢাকা সিলেট মহাসড়কের 4 লেন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এরপর 24 ফেব্রুয়ারি এই মহাসড়কটি 6 লেনের ঘোষণা দেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আর সর্বশেষ এডিবির দেয়া ঋণ অনুমোদনে নতুন আশার আলো দেখান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। 130 কোটি টাকা
$1.78 বিলিয়ন তাদের বোর্ড সেইটা অ্যাপ্রুভ করেছে, অনুমোদন করেছে। মহাসড়কটি 6 লেন হয়ে গেলে এই অঞ্চলের জীবনমান উন্নয়নের পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি ও আন্তর্জাতিক বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হওয়ারও আশা দেখছেন সংশ্লিষ্টরা। রাস্তাঘাট সহ অন্যান্য অবকাঠামো যদি আমরা করতে পারি, হাবের মাধ্যমে শুধু বাংলাদেশের না, ইন্টারন্যাশনাল টুরিস্টরা কিন্তু সিলেটে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। সিলেট যত তাড়াতাড়ি হবে সিলেটের উন্নয়নে ততটা অগ্রগতি সাধন করবে। 2015 থেকে 2021 মাঝখানে কাজের কচ্ছপ গতির অগ্রগতি, তাই তো পররাষ্ট্রমন্ত্রীর দেয়া এমন খুশির খবরেও আশা নিরাশা দোলাচলে সিলেটের মানুষ। আমরা আসলে একটা কনফিউশনের মধ্যে বিরাজ করছি যে আদৌ এটা আসলে বাস্তবায়ন হবে কিনা। ঢাকা সিলেট মহাসড়কের অর্থায়ন নিশ্চিত হয়েছে, এমন পূর্ণাঙ্গ জমি অধিগ্রহণ শেষ করে দ্রুত কাজ শুরুর প্রত্যাশা সিলেটবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সড়কে বিভিন্ন ধরনের হয়রানির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে ট্রাক চালক শ্রমিকরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, ট্রাক শ্রমিকদের দাবি কি দেখছেন সেখানে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির পক্ষ থেকে বিভিন্ন জেলা থেকে আসা সংগঠনের নেতাকর্মীরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেন এবং তাদের মানববন্ধনে যে বিষয়গুলো উঠে এসছে সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা একটু কথা বলবো এখানকার যিনি আহ্বায়ক তার সাথে। আপনাদের 10টি দাবি দিয়েছেন, সেই 10টি দাবি সম্পর্কে যদি বলতেন এবং আপনাদের পরবর্তী দাবি কি, যদি 10টি দাবি মানা না হয় তাহলে আপনাদের পরবর্তী কর্মসূচি কি? আমাদের আরো লং কর্মসূচি দেওয়া হবে। আজকে তো 48 ঘন্টার কর্মসূচি দেওয়া হয়েছে, কর্মবিরতি। এটা না মানা হলে আমরা 72 ঘন্টা, এটা না মানা হলে 96 ঘন্টা। তাতেও যদি মারা হয় তাহলে আমরা লাগাতার অনির্দিষ্টকালের ধর্মঘট দেওয়া হবে। কারণ এটা আমরা বিশ্বাস করি পরিবহন মালিক শ্রমিকরা ঐক্যবদ্ধ, এদের আন্দোলন কোনোদিন ব্যর্থ হয় নাই, হবে না ইনশাআল্লাহ। ওই যে প্রথম দাবিটাই তো আছে যে আমাদের একজন ড্রাইভারকে উত্তরা থানা লিটন তাকে নির্যাতন করে মারিয়ে ফেলানো হয়েছে। পরবর্তী সময় বলছে যে আত্মহত্যা করছে কম্বল দিয়া। এটা আমরা কোনো শ্রমিক বিশ্বাস করে না যে একজন শ্রমিক এটা কম্বল ছিঁড়া আত্মহত্যা করতে পারে, এটা কেউ বিশ্বাস করে না। এটা একটা কল্পকাহিনী বানানো হয়েছে। এটার জন্য আমরা বলছি যে এটা নিরপেক্ষ তদন্ত করে দোষী সাব্যস্ত যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এটাই। আরও আছে আমাদের আয়কর 3 বছর বৃদ্ধি করছে, কিন্তু আমরা জানি না কাগজে বৃদ্ধি করিয়া ইতি আনে নাই, সার্ভারে আনে নাই। শুনছিলেন যে আসলে তাদের যে 10টি দাবি, এর মধ্যে কিন্তু আরেকটি বিষয় আছে যে এই বিভিন্ন জায়গায় কাগজপত্রের নামে যে পুলিশি হয়রানি এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা হচ্ছে, সেই বিষয়গুলো সহ আরও কয়েকটি অভিযোগ রয়েছে। মোট 10টি অভিযোগ নিয়ে যদি তারা বলছেন যে এই দাবিগুলো যদি মানা না হয় তাহলে তারা সারা বাংলাদেশব্যাপী বৃহৎ আন্দোলনের কর্মসূচি দিবে। তো এই জাতীয় প্রেস ক্লাব থেকে ট্রাক ভ্যান কাভার্ড শ্রমিক যে সমিতিটি পণ্য পরিবহনের সমিতি, তাদের পক্ষ থেকে এই দাবিগুলোই ছিল। এখান থেকে এই ছিল আমার সর্বশেষ খবর। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলী তালুকদার। এবারে বন্যার খবর। বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় তীরবর্তী কয়েকটি ইউনিয়ন সহ চরবেষ্টিত 70টি গ্রামে পানি ঢুকেছে। এতে ক্ষতির মুখে পড়েছে 42,000 মানুষ। বাঁধে পরিবার পরিজন, গবাদি পশু নিয়ে অতি কষ্টে দিন যাপন করছে পানিবন্দী মানুষ। এ সময় এলাকায় খাদ্য সহায়তা হিসেবে 120 টন চাল দিয়েছে জেলা প্রশাসন। তবে আগামী 3 থেকে 4 দিন পর পানি কমে যাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বগুড়া থেকে আব্দুস সালাম বাবুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার যমুনা নদীর পানি বিপদসীমার 47 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলে সারিয়াকান্দির যমুনা নদী তীরবর্তী 7টি ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন নিচু এলাকা সহ চরাঞ্চলের 56টি গ্রাম, সোনাতলা উপজেলার নিম্নাঞ্চলে 3টি ইউনিয়নের 11টি গ্রামের বসতবাড়ি ও ফসলি জমিতে পানি প্রবেশ করেছে।
যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে রোপা আমান, বীজতলা, সবজি, মাসকলাই ফসল সহ সারিয়াকান্দির 90 হেক্টর, সোনাতলার 74 হেক্টর ও ধুনটের 240 হেক্টর জমির ফসল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়াও 10টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। বসত বাড়িতে পানি প্রবেশ করায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ উঁচু স্থানে পরিবার পরিজন নিয়ে আশ্রয় নিয়েছে পানিবন্দী মানুষ। মুরগি না আছে ওই স্কুলে ঘরত পাট ছিল, ধান ছিল, এগুলো তো ডুবে গেছে। আমাদের আউশ ধানগুলো ডুবে গেছে, বিলীন হয়ে গেছে। বৃষ্টি বাদলের সময় রোদে পড়ে বৃষ্টি ভিজে খুব কষ্টতে আছি আমরা। এই অবস্থায় আমরা এখন ভাদ্রপুরে এসে গরু বাছুর নিয়ে ওখানে দিন যাপন করছি। আরো 3 থেকে 4 দিন পর্যন্ত বাড়তে পারে পানি, এরপর পানি কমতে শুরু করবে। বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আসলে মাঝারি ধরনের বন্যা, বড় বন্যার আশঙ্কা নেই। বর্তমানে আমাদের বাঁধ এবং অন্যান্য অবকাঠামো সুরক্ষিত আছে, সুতরাং এখানে বন্যা নিয়ন্ত্রণের একটি সুরক্ষিত ব্যবস্থা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম সাইম। সাইম, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সিরাজগঞ্জের বর্তমান বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং পানি কত সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং দুর্ভোগের চিত্র জানাবেন মানুষের। আকাশ, ধন্যবাদ। সকাল 10টায় সিরাজগঞ্জের যমুনা নদীর পানির বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, কিন্তু দুপুর 12টায় আরো 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন কিন্তু 52 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এ কারণে যে বসত ভিটাগুলো রয়েছে নিম্ন অঞ্চলে, জেলার 5টি উপজেলার কয়েক হাজার বসত ভিটা কিন্তু পানির নিচে তুলে গেছে এবং এক একটি বসত ভিটা কিন্তু 3 থেকে 4 ফুট পানির নিচে তুলে গেছে। এবং এই সমস্ত বসত ভিটার মানুষ কিন্তু আসলে এই ঘর বাড়ি ছেড়ে কিন্তু আসলে অফ দ্য বাদে কিন্তু আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। আর যারা পানির মধ্যে রয়েছে, যারা অফ দ্য বাদে আশ্রয় নিতে পারেনি, তারা কিন্তু পানির মধ্যে অতি কষ্টে জীবন যাপন করছে। সেই জায়গায় কিন্তু আসলে যে বিশুদ্ধ পানির সংকট এবং এই শুকনো খাবার এবং এই ওষুধ, এগুলোর কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছে। কিন্তু সরকার থেকে যে সহায়তা, সেই সহায়তা কিন্তু পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়নি। এছাড়াও এই বন্যার কারণে কিন্তু সিরাজগঞ্জে কিন্তু প্রায় 4,500 হেক্টর ফসলের আউশ, চারা, এগুলো কিন্তু নষ্ট হয়ে কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এবং যারা বাদে আশ্রয় নিয়েছে তাদের কিন্তু চরম সমস্যা হয়েছে, তাদের কিন্তু ল্যাট্রিন নেই এবং যে টিউবওয়েল, সেই টিউবওয়েল না থাকে কিন্তু তারা কিন্তু বিশুদ্ধ পানির চরম সংকটে ভুগছে। আমরা যে স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলছি, তারা শুধু আশ্বাসই দিয়ে গেছে যে সেখানে টিউবওয়েল এবং ভ্রাম্যমাণ যে ল্যাট্রিন সেগুলো স্থাপন করে দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত সেই উদ্যোগ নেওয়া হয়নি। এই অবস্থায় মানুষজন কিন্তু খুব কষ্টে দিন যাপন করছে। এছাড়া যমুনার পানি বাড়ার সাথে সাথে কিন্তু যমুনার যে অরক্ষিত অঞ্চল রয়েছে, সেই অরক্ষিত অঞ্চলে কিন্তু তীব্র ভাঙন শুরু হয়েছে। প্রতিদিন চৌহালি, এনাদপুর, শাহজাদপুর এবং এই কাজীপুর কিন্তু বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে যাচ্ছে এবং ফসলি জমি হারিয়ে কিন্তু মানুষজন কিন্তু আসলে নিঃস্ব হয়ে পড়ছে। এই অবস্থায় কিন্তু যে এই যে অরক্ষিত অঞ্চল, সেই অরক্ষিত অঞ্চলে কিন্তু আসলে এই যে রক্ষা বাঁধ, সেই রক্ষা বাঁধের কিন্তু দাবি জানিয়েছেন স্থানীয়। আমি একটু বন্যা কবলিত মানুষের সাথে একটু কথা বলবো যে আপনার বাড়ি ঘরের কি অবস্থা? আমাদের বাড়ি দেখতেছেন তো অর্ধেকের বেশি তলায় গেছে। তার পাশে রাস্তা নাই, ঘাট নাই, পানি খাওয়া দাওয়ার কষ্ট, আবার মনে করেন টিউবওয়েল নাই, পায়খানা নাই, বাচ্চাদের নিয়ে কষ্ট। ওকে, থ্যাংক ইউ। আসলে আপনি শুনছিলেন যে এই সমস্ত মানুষের চলাচলও কিন্তু চরম কষ্ট হয়েছে। এই অবস্থায় কিন্তু এই সরকারি বেসরকারি সহায়তা কিন্তু এই বন্যা কবলিত, ভাঙন কবলিত দাবি করেছেন। এই ছিল সিরাজগঞ্জের বন্যা ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। আকাশ, আপনার কাছে। স্যার, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইম, জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি। পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের নিউজ পোর্টাল পুলিশ নিউজ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তখন দেখলাম যে সংবাদ কর্মীদের সংবাদ সংগ্রহ করতে একটা বিরাট হ্যাসেল পোহাতে হয় ইন টার্মস অফ কালেক্টিং ইনফরমেশন অফ র্যাব অপারেশনস। কারণ এই বেশিরভাগই আমাদের বলা হয় মিডিয়া পাড়া হচ্ছে কারওয়ান বাজার। এখান থেকে এই উত্তরায় ওখানে ট্রাফিক জ্যাম ঠেলে পৌঁছাতে প্রায় 1.5-2 ঘন্টা লাগে। আবার মিডিয়া ব্রিফিং শেষে ফিরে আসতে 1.5-2 ঘন্টা। মানে যদি র্যাবের সংবাদ সংগ্রহ করতে হয় তাহলে একজন সাংবাদিকের এক শিফট শেষ।
তো তখন আই ডিসাইডেড যে না, উই শুড গো টু আওয়ার রিপোর্টার্স। এবং আমরা তখন কারণ বাজার এখন মিডিয়া পড়ার মধ্যখানে কিন্তু আমি তখন একটা মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা করি। কারণ হচ্ছে এক্ষেত্রে হয়তো আমরা কয়েকজন এসেছি ওখানে মিডিয়া ব্রিফিং করার জন্য, কিন্তু এই যে প্রায় শতাধিক সাংবাদিক এবং সংবাদ কর্মী তাদের যাওয়ার প্রয়োজন তখন ফুরিয়ে যায়। তখন তারা তাকে একেবারে কাছে থেকেই মিডিয়ার সংবাদ সংগ্রহ করতে পারতেন, এখনো করেন, কারণ মিডিয়া সেন্টারে এখনো আছে, ভবন আছে। এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিকরণের উদ্যোগ। পাশাপাশি আপনারা জানেন যে ওই সময় ডিএমপি কমিশনার হিসেবে আমি ডিএমপি নিউজ আমরা প্রচলন করি। এটাও কিন্তু একটা গ্রাউন্ড ব্রেকিং উদ্যোগ ছিল যে এই ধরনের উদ্যোগ নেওয়া যায়, এটা আমরা করে দেখিয়েছি যে নেওয়া যায়। এটার বয়স এখন অফিসিয়ালি 9 বছর ডিএমপি নিউজের, আনঅফিসিয়ালি হয়তো একটু বেশি, কারণ আমরা প্রায় 5-6 মাস ট্রায়াল রান দিয়েছিলাম। 2012 সালে শুরু করে আমরা ট্রায়াল রান দিয়েছি 5-6 মাস, আর এটাকে ফর্মালি ওপেন করেছিলাম অ্যাজ আই রিমেম্বার 2013 সালের জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে। ডিএমপি নিউজ ইজ আ হিউজ সাকসেস। প্রতিদিন প্রায় গড়ে 4.5 লক্ষ মানুষ এটাকে ব্রাউজ করে থাকেন। ওটার ব্যাক এন্ডে কাউন্টার আছে, মানে ডেইলি কত লোক ভিজিট করে এটার কাউন্টার আছে, গণনা করা যায়। এবং এটাও থাকবে, পুলিশ নিউজও থাকবে, ব্যাক এন্ডে কাউন্টার থাকবে। এই পর্যন্ত এই গত 9 বছর অফিসিয়ালি এবং 9.5 বছর আনঅফিসিয়ালি সব মিলে প্রায় 48 কোটি মানুষ সেটাকে দেখেছেন। তো আমি মনে করি যে চিন্তা ভাবনা নিয়ে এটি করা হয়েছিল। দর্শক, পুলিশ হেডকোয়ার্টার থেকে বক্তব্য রাখছিলেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। কোভিড-19 মোকাবেলায় যুক্তরাষ্ট্র থেকে উপহারের টিকা আছে, বিকেলেই দেশে আসছে বলে জানিয়েছে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার। বুধবার রাজধানীর হল ফ্যামিলি কলেজ সম্মেলনী কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিষয়টি নিশ্চিত করেন। মিলার বলেন, বাংলাদেশকে অন্তত 65 লাখ ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। শুধু তাই না, মিলার জানান পরবর্তীতে বাংলাদেশকে আরও টিকা সরবরাহ করবে বাইডেন সরকার। কোভিড-19 মোকাবেলায় দেশটি তার অন্য সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। This evening, Bangladesh will receive another gift. The United States has now provided at no cost a total of 6.5 million doses of COVID-19 vaccine to date. It will not be the last such gift. We expect further vaccines to arrive soon. And this donation is part of the commitment by President Biden to purchase and donate 500 million vaccine doses to countries around the world. And Bangladesh is one of the first countries to benefit from this initiative. সারা দেশেই কমেছে করোনা সংক্রমণে আক্রান্ত মৃত্যুর হার। হাসপাতালগুলোতেও কমেছে নতুন রোগীর চাপ। 24 ঘন্টায় করোনা উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 20 জন। রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে করোনা উপসর্গে 20 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 5 জনের মৃত্যু হয়। এছাড়া বরিশালের শেরে বাংলা মেডিকেলে করোনা ওয়ার্ডে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বগুড়ায় 8 জন, কুষ্টিয়ায় 1 জন, টাঙ্গাইলে 2 জন, যশোরে 1 জন মারা গেছেন। প্রাণ পেয়েছে রংপুর অঞ্চলের সবচেয়ে বড় সেচ প্রকল্প বুড়ি তিস্তা। মামলা জটিলতার অবসান হওয়ায় সেচ প্রকল্প থেকে আমন খেতে নিয়মিত পানি পাচ্ছেন কৃষকরা। এতে হাসি ফুটেছে চাষিদের মুখে। রেজাল করিম মানিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 1983 সালে কার্যক্রম শুরু হয় রংপুর অঞ্চলের বৃহৎ সেচ প্রকল্প বুড়ি তিস্তার, কিন্তু 2009 সালের শেষে জমি সংক্রান্ত মামলার জটিলতায় কাজ মুখ থুবড়ে পড়ে। 10 বছরের বেশি সময় পর 2020 সালে মামলা নিষ্পত্তি হয়, আবার শুরু হয়েছে সেচ। চলতি আমন মৌসুম থেকে নিয়মিত পানি পাচ্ছেন কৃষক। এই সেচটা চালু হইল, চালু হতে আমরা কৃষকরা এখন শ্যালো মেশিন দাঁড় করা লাগে না। আমরা এই পানি দিয়ে অনেক
খুশি হয়েছি। যদি এই কেনাল চালু না থাকতো তাহলে জনগণের তো সমস্যা হতো, সেলও লাগতো, তেল খরচ লাগতো, আরও ডবল খরচ হতো। সেচ সুবিধা না থাকায় দীর্ঘ সময় ফসল থেকে বঞ্চিত হন এই অঞ্চলের কৃষক। জনপ্রতিনিধিরা বলছেন, অপেক্ষাকৃত দরিদ্র উত্তর জনপদে কৃষির উন্নয়নই অর্থনীতি গতিশীল করার একমাত্র মাধ্যম। আমাদের এই অঞ্চল থেকে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের খাদ্য চাহিদা পূরণ করা হয়ে থাকে এবং খাদ্যে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ করতে গিয়ে আমাদের কিন্তু এই প্রকল্পের অত্যন্ত জরুরি প্রয়োজন। চলতি মৌসুমে 1500 হেক্টর জমিতে সেচ দেওয়া হলেও আগামীতে 4000 হেক্টর জমি সেচের আওতায় আসবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী। কিছু জায়গা নষ্ট হয়ে গেছে, কিছু ক্যানেল ইঁদুরে গর্ত করে কিছু সমস্যা দেখা দিয়েছে, সেইগুলোর জন্য আমাদের একটা প্রকল্প অলরেডি পাস হয়েছে। বুড়িতিস্তা সেচ প্রকল্পের প্রধান খালের দৈর্ঘ্য প্রায় 11 কিলোমিটার, শাখা সেচ খালের দৈর্ঘ্য প্রায় 30 কিলোমিটার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশে করোনা পরিস্থিতির উন্নতির কারণে টানা 4.5 মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন। করোনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে দেশে বিদেশে ইকো ট্যুরিস্টরা সুন্দরবনে ট্যুরিস্ট স্পট করমজল, কতকা, কুচিখালী, হরবাড়িয়া, হিরন পয়েন্ট, জামতলা, টাইগার পয়েন্ট, দুবলা ও নীলকমল সহ সমুদ্র তীরবর্তী বনাঞ্চলে যেতে পারবেন। তবে প্রতিটি ট্যুরিস্ট লঞ্চে সর্বোচ্চ 75 জন যাত্রী বহন করার পাশাপাশি 3 জন গাইড রাখতে হবে। তবে একবারে একজন ট্যুর গাইড 25 জন করে পর্যটক নিয়ে সুন্দরবনে নামতে পারবে। ট্যুর অপারেটররা করোনা প্রতিরোধে বন বিভাগের এই নির্দেশনা না মানলে কোনো ধরনের শুনানি ছাড়াই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ। পর্যটকদের স্বাগত জানাতে এরই মধ্যে সব রকম প্রস্তুতি শেষ করেছে সুন্দরবন বিভাগ। এক বছরে খুলনা থেকে হিমায়িত চিংড়ি ও সাদা মাছের রপ্তানি বেড়েছে 1.5 কোটি টাকার বেশি। রপ্তানির সঙ্গে বেড়েছে সার্বিক উৎপাদনও। করোনাকালে এই সাফল্যের পেছনে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ ও সরকারি প্রণোদনার ভূমিকা রয়েছে বলছে মৎস্য কর্মকর্তারা। উপকূলীয় অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগানো গেলে মাছ চাষে বিপ্লবের আশা রপ্তানিকারকদের। শামসুজ্জামান শাহিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনার মৎস্য সম্পদ পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কার্যালয়ের তথ্য বলছে 2019-20 অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে 29,540 মেট্রিক টন মাছ রপ্তানি হয়েছে 2,359 কোটি টাকায়। পরের অর্থ বছরে 33,727 টন মাছ রপ্তানি হয়েছে 2,415 কোটি টাকায়। করোনা সংকটেও এই খাদ্যপণ্যের রপ্তানি বেড়েছে 1.25 কোটি টাকার বেশি। চিংড়ি ও সাদা মাছের চাষ এবং রপ্তানিতে বড় ভূমিকা রয়েছে খুলনার স্থানীয় মাছ চাষিদের। তারা বলছেন, মাছের খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখা গেলে আরও বাড়বে উদ্যোগ। মৎস্য খাবারের যে প্রসেসটা সেটা অনেক ব্যয়বহুল হয়ে পড়তেছে বর্তমানে, আর করোনার জন্য আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের দিকে একটু লক্ষ্য করার জন্য। মৎস্য কর্মকর্তারা এজন্য আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের পাশাপাশি সরকারের প্রণোদনাকে ট্রিগার হিসেবে মানছেন। মৎস্য অধিদপ্তরে বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্প, এনএটিভি প্রকল্প এবং ক্লাইমেট চেঞ্জ নামক একটি প্রকল্প আছে। এই প্রকল্পের মাধ্যমে আমাদের খুলনা জেলার যে 9টি উপজেলা আছে, প্রত্যেকটা উপজেলায় প্রায় 10 থেকে 20টি করে প্রদর্শনী খামার দেওয়া আছে। হিমায়িত খাদ্য রপ্তানির সঙ্গে জড়িতরা খুলনার উপকূলীয় অঞ্চলের সম্ভাবনাকে শতভাগ কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন। চিংড়ি এবং মাছকে আরো বেশি নজর দিতে পারি, আমরা যদি আরো বেশি সময় দিতে পারি, সরকারের কাছ থেকে যদি পলিসি প্ল্যানিং আমরা ভালো করে পাই, তাহলে কিন্তু এর উৎপাদন দ্বিগুণ, 3 গুণ, 4 গুণও করা সম্ভব হবে। শুধু রপ্তানিমুখী শিল্প নয়, দেশি অনেক বিলুপ্ত প্রায় মাছের উৎপাদন ক্ষেত্র হিসেবেও খুলনা এগিয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 5 ম্যাচ টি20 সিরিজের প্রথমটিতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ মিরপুরের শেরেবাংলায়। খেলা শুরু বিকেল 4টায়। যদিও ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে এখন উইকেট। অস্ট্রেলিয়ার মতোই কি নিউজিল্যান্ডের বিপক্ষেও তৈরি করা হচ্ছে স্লো উইকেট, নাকি থাকছে অন্য কোনো সারপ্রাইজ? বিষয়টি নিয়ে নিজেদের ভাবনার লক্ষ্যের কথা জানিয়েছেন দুই দলের অধিনায়ক। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। আগে যা হয়নি তাকেই বাস্তবে রূপ দিতে প্রতীক্ষার শেষ প্রহরে বাংলাদেশ। ক্রিকেটের শর্টার ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে টিম টাইগার।
গেল সিরিজ থেকে আলোচনার কেন্দ্রে মিরপুরের উইকেট, যে স্লো উইকেটে অজি দুর্গ হয়েছে চূর্ণ বিচূর্ণ, তাতেই কি আঁকা হচ্ছে কিউই বধের ছক? উইকেট নিয়ে ভাবনাটা ম্যাচের আগে জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। উইকেট প্রেডিক্ট করা আমার মনে হয় একটু টাফ মিরপুরে এনি টাইম। আমার মনে হয় যে পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে যাওয়াটা বেটার, যে আমরা ভালো উইকেট এক্সপেক্ট করে ইনশাল্লাহ ম্যাচে যাব। ইট উইল বি এ গুড উইকেট এবং ইনশাল্লাহ আমাদের যে ব্যাটিং স্ট্রেংথ আছে, যদি আমরা ঠিকঠাক মতো ব্যাটিং করতে পারি ইনশাল্লাহ উইল গেট এ গুড। অজি সিরিজে বাংলাদেশের সবচেয়ে দুর্বল জায়গা মনে হয়েছে ওপেনিংকে, যেখানে নাইম শেখ মোটামুটি রান পেলেও একদমই সুবিধা করতে পারেননি সৌম্য। যদিও রিয়াদ ওপেনিং নিয়ে অত চিন্তা করতে নারাজ। Leighton is also outstanding opener. Shomo has been in very good form in this year. Naim has been one of the top ranked batsmen in the T20 format in our side. এবং শেখ মেহেদিও একটা ভালো অপশন। এখন আমাদের জাস্ট মেক শিওর করতে হবে যেই অপরচুনিটি পাই সেজন্য টিমের জন্য কন্ট্রিবিউট করে। এদিকে অস্ট্রেলিয়াকে দেখে প্রস্তুতি বেশ ভালো মতোই সেরে নিয়েছে নিউজিল্যান্ড। যদিও প্র্যাকটিস আর ম্যাচ খেলা যে আলাদা জিনিস তা ভালোই জানা আছে কিউই অধিনায়ক টম লাথামের। মাসখানেক আগে অস্ট্রেলিয়া যে এরকম উইকেট পেয়েছে, আমরা সেরকম উইকেটের জন্যই অনেকটা প্রস্তুত। দেশে মাউন্ট মঙ্গানুই ও লিঙ্কনে খুব ভালো ক্যাম্প করে এসেছি আমরা। এখানেও 5 দিনে খুব ভালো অনুশীলন হয়েছে। চেষ্টা করেছি এখানকার আবহাওয়া ও উইকেটের সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নিতে। ম্যাচের আগে নানা বিষয়ে হতে পারে বিশ্লেষণ, তবে অনিশ্চয়তার খেলায় শেষ কথা বলে কিছুই নেই। অপেক্ষা কেবল 2 ইনিংস মিলিয়ে মোট 40 ওভারের। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।